কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। প্রথম রাউন্ড গণনার শেষ, এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2 নম্বরে উঠে এলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। ভোট গণনায় 3 নম্বরে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। 23 রাউন্ড গণনা হবে, সবে প্রথম রাউন্ড গণনার শেষ হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন ভোট গণনা চলছে। পোস্টাল ব্যালট গণনার পর প্রথম রাউন্ড গণনা শেষ হয়েছে। প্রথম রাউন্ড গণনার শেষ, আর ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি এগিয়ে রয়েছেন। সরাসরি রুমা পাল নির্বাচন কমিশন দপ্তর থেকে। রুমা, দেখো, প্রথম রাউন্ড শেষে ৭,৫৯২টি ভোট গণনা হয়েছে এবং সেক্ষেত্রে বলে দিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন এবং ৪,৫৪৫টি ভোট পেয়েছেন। তারপরে রয়েছে একদম দ্বিতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস কাবিল উদ্দিন শেখ, তিনি ১৮৩০টি ভোট পেয়েছেন এবং আশিস ঘোষ বিজেপি প্রার্থী তিনি ১,১১২টি ভোট পেয়েছেন। এবার চলে যাচ্ছি একদম টোটাল ভোট কত পেয়েছেন যেটা বললাম, তার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি একদম ভোট পার্সেন্টেজ কি আছে। একদম তৃণমূল কংগ্রেসের যিনি আলিফা আহমেদ তার ভোট পার্সেন্টেজ রয়েছে 59.87% এবং অন্যদিকে দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন কাবিল উদ্দিন শেখ তার রয়েছে 24.1 এবং বিজেপি প্রার্থী আশিস ঘোষের একদম ভোট পার্সেন্টেজ রয়েছে 14.65%। আমি অবশ্যই বলে রাখি যে 23 রাউন্ডে গণনা হচ্ছে এবং ফার্স্ট রাউন্ডের গণনা কিন্তু শেষ হয়েছে, সেই গণনার কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আলিফা আহমেদ যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৪,৫৪৫টি ভোট পেয়েছেন, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন ২,৭১৫টি ভোটে। অন্যদিকে দ্বিতীয় স্থানে যে রয়েছে একদম বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ, তিনি ১৮৩০টি ভোট পেয়েছেন এবং এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে ২,৭১৫টি ভোটে। অন্যদিকে বিজেপির যিনি রয়েছেন আশিস ঘোষ, তিনি ১,১১২টি ভোট পেয়েছেন, পিছিয়ে রয়েছেন ৩,৪৩৩টি ভোটে এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। এবং আগেই বলেছিলাম যে প্রথম রাউন্ডের যে গণনা শেষে ৭,৫৯২টি ভোটের গণনা শুরু হয়েছে এবং এই মুহূর্তে 23 রাউন্ডের মধ্যে ফার্স্ট রাউন্ড গণনা শেষ হয়েছে এবং দেখা যাচ্ছে যে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তিনি এগিয়ে রয়েছেন। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ভোট পার্সেন্টেজও বললাম, একদম ফার্স্ট রাউন্ড শেষে যে ভোট পার্সেন্টেজ সেটাও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একদম ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিন্তু লিড করছে এবং ২,৭১৫টি ভোটে তারা এগিয়ে রয়েছে। অন্যদিকে রয়েছে একদম দ্বিতীয় স্থানে উঠে এসছে একদম বাম সমর্থিত কংগ্রেস, ১৮৩০ ভোট পেয়েছে এবং বিজেপি এই মুহূর্তে তৃতীয় স্থান দেখা যাচ্ছে, ১,১১২টি ভোট পেয়েছে। অবশ্যই অন্য কোনো চার্টে আমার যাওয়ার চেষ্টা করব, অন্য কোনো চার্টে অন্য কোনো পার্সেন্টেজ দিয়েছে কিনা একবার দেখার চেষ্টা করছি। যদিও দেখা যাচ্ছে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন, অর্থাৎ বুঝতেই পারছো যে একদম ২৬শে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু এটা টেস্টের পরীক্ষার ফলাফলও কিন্তু অবশ্যই নির্ভর করে যে পরবর্তীতে কিন্তু কি ট্রেন্ড যাবে। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, প্রায় 60% ভোট পেয়েছেন এখনো অবধি। প্রথম রাউন্ড গণনা শেষ হয়েছে, মোট 23 রাউন্ড ভোট গণনা হবে এবং তারপরে কিন্তু জানা যাবে আলিফা আহমেদ তিনি সত্যিই পারেন কিনা তার বাবার জয় করা আসন ধরে রাখতে। দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ, ২,৭১৫ ভোটে তিনি পিছিয়ে রয়েছেন প্রথম যিনি রয়েছেন আলিফা আহমেদ তার থেকে। বিজেপি প্রার্থী আশিস ঘোষ তৃতীয় স্থানে রয়েছেন, 14% ভোট এখনো পর্যন্ত পেয়েছেন। প্রথম রাউন্ডের গণনা সবে শেষ হয়েছে। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি ভোট গণনা কেন্দ্রের বাইরে থেকে রয়েছেন কালীগঞ্জ থেকে। অর্ণব, দেখো, একটু আগেই অফিসিয়ালি যেটা জানানো হয়েছে পোস্টাল ব্যালট এবং ফার্স্ট রাউন্ড সমস্তটা মিলিয়ে হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তার নিকটতম জোট প্রার্থীর থেকে, বাম কংগ্রেস জোট প্রার্থীর থেকে ২,৭১৫টি ভোটে এগিয়ে রয়েছেন। এখানে তিনি পেয়েছেন টোটাল ফার্স্ট রাউন্ডের শেষে কিউমুলেটিভ তিনি পেয়েছেন ৪,৫৪৫ এবং কাবিল উদ্দিন শেখ তিনি পেয়েছেন ১৮৩০। খুব উল্লেখযোগ্য যে বিজেপি এই মুহূর্তে কিন্তু তৃতীয় স্থানে রয়েছে ১,১১২ এবং অন্যান্যরা পেয়েছেন ১০৫টি ভোট। এখনো অবধি এটাই জানানো হয়েছে, যেরকম আমি তোমাকে আগে বলছিলাম যে কৃষ্ণনগর যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন যেটা দেখা গিয়েছিল, যিনি বাম কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন SM সাদি, তিনি কিন্তু এই কালীগঞ্জ যে বিধানসভা রয়েছে, লোকসভার বিধানসভা ওয়ারি যদি দেখি
তাহলে এখান থেকে কিন্তু একটা তিনি বড় অংশের ভোট পেয়েছিলেন। এখন এটাই দেখার যে এই বাই ইলেকশনে যেটা বাম কংগ্রেস জোট যে ভোটটা পেয়েছিল সেটা তারা ধরে রাখতে পারেন নাকি সেটা অন্য কোনো দিকে শিফট করে। এখন সেই জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে, অন্তত ফার্স্ট রাউন্ড পুরোটা বলার এখনো সুযোগ আসেনি, এক একজন এক একটা পকেটে যথেষ্ট শক্তিশালী, সেই জায়গা থেকে কিন্তু এখনো অবধি দ্বিতীয় স্থানে থাকাটাই, বাম কংগ্রেস জোটের দ্বিতীয় স্থানে থাকাটা সেটা যথেষ্ট উল্লেখযোগ্য, এবং তৃতীয় স্থানে এখন রয়েছে বিজেপি। একেবারে অর্ণব, ধন্যবাদ। রুমা, তোমাকেও ধন্যবাদ। একবার মনে করিয়ে দিই, 309টি বুথ রয়েছে এখানে এবং 136, তার মধ্যে কিন্তু বুথের সংখ্যা যেখানে সংখ্যালঘু অধ্যুষিত, মোট 57% সংখ্যালঘু ভোট রয়েছে। ইতিমধ্যেই প্রথম রাউন্ড ভোট গণনা শেষ হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে 2715 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ, দ্বিতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ এবং তৃতীয় স্থানে নেমে গিয়েছেন আশিস ঘোষ, বিজেপি প্রার্থী। আমি সমীরদার কাছে এই জায়গায় যাব। সমীরদা, এটাই এটা প্রত্যাশিত, এটা ক্রমশ এগোবে। তার কারণ হচ্ছে 2021 সালের বিধানসভার ভোটে তৃণমূল কংগ্রেসের যে 53%, সেই সময় কিন্তু বিজেপি ভোট পায় 31%। অর্থাৎ তৃণমূল প্রার্থী যিনি জিতেছিলেন, যার বাবা মারা গেছেন, মানে যে প্রার্থী তার আজকে মেয়ে দাঁড়িয়েছে, এবার স্বাভাবিকভাবে এটা মাথায় রাখতে হবে যে ওইখানে ভোট ছিল কিন্তু প্রায় 47,000 ভোটে তৃণমূল কংগ্রেস জেতে। আজকে এটা উপনির্বাচন, এই যে মেরুকরণের কথা বলে বিজেপির যে সমস্ত বক্তারা ওখানে গিয়ে হাওয়া গরম করতে গিয়েছিল, আজকে তাদের লজ্জা পাওয়া উচিত এই কারণেই যে আমরা বলতে মানে দ্বিতীয় স্থানে কে উঠে আসছে দেখুন। অর্থাৎ ধর্মীয় মেরুকরণ আজকে মানুষের, সেটা হিন্দু হোক মুসলিম হোক, যে ভাগাভাগি, এটা কিন্তু মানুষ পছন্দ করে। এই জন্য বিজেপিকে 2024 লোকসভা নির্বাচন, এসএম সাদি, এই চরম মেরুকরণের কথা যেটা আমরা আগেও বলছিলাম, সেই তার মধ্যেও কিন্তু 18% ভোট পেয়েছিলেন। কোথাও সেটারই রিফ্লেকশন, একেবারে প্রাথমিক স্তর যদিও। দেখো, একেবারে প্রাথমিক স্তর, এবং এটা কখনোই ট্রেন্ড হয়তো নাও হতে পারে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যতটা ক্যালকুলেটেড ভোট সেটা তো অলরেডি ডান, অর্থাৎ এর থেকে তো পেছাবে না। একটা জিনিস কিন্তু এই ট্রেন্ডটা ইজ আ গ্রেট সেটিং, সেটা হচ্ছে আমরা এর আগের স্পেলেও আলোচনা করেছিলাম যে মেরুকরণের রাজনীতির কোথায় কত বুথ কারা প্রভাবিত, এইভাবে যে রাজনীতির ক্যালকুলেশনটা ইভেন বিশ্বনাথদাও করছিলেন। আমরা এখানে উঠে আসা, যদি দ্বিতীয় স্থানেও আসি বা কম্পিট করি ডিরেক্টলি, একটা জিনিস প্রমাণ হচ্ছে আমাদের কোনো নির্দিষ্ট বুথ নেই, কিন্তু আমরা ওই 109-200-র মধ্যে নেই, আমরা আছি সর্বত্র, অর্থাৎ উন্নয়নের মাপকাঠি এবং ধর্মীয় মেরুকরণের বাইরে যেটা সাধারণ মানুষের পারস্পরিক রিলেশনশিপ। এখানে দাঁড়িয়ে যদি বিধানসভাকে সামনে রেখে যদি কোনো প্রতিবাদের ঝড় ওঠে, এটা কিন্তু ট্রেন্ড। আমি জানি না ভবিষ্যতে কি হবে। আমি বিশ্বনাথের কাছে যাই। বিশ্বনাথ চক্রবর্তী, একেবারে দিনের শুরুতে বিশ্বনাথ আমরা যখন আলোচনা করছিলাম যে একেবারে প্রথম রাউন্ড থেকেই কিন্তু দেখা যাচ্ছে সেই এসএম সাদি যে 18% ভোট পেয়েছিলেন, কোথাও কি এবার যদি এই দ্বিতীয় স্থানটা বাম কংগ্রেস ধরে রাখতে পারে, প্রথম কথা 2026-এ সেক্ষেত্রে জোটের সম্ভাবনা কি উজ্জ্বল হবে, এবং দ্বিতীয়ত একেবারে সাধারণ মানুষ, ধর্ম নিরপেক্ষভাবে সাধারণ মানুষ, কোথাও তাদের বার্তাটা সামনে আসবে? দেখো, আমি তোমায় বলছি, কাউন্টিং এর সময় আগে আমরা যারা মানে বাম আমলে কাউন্টিং নিয়ে আলোচনা করতাম, মানে শুরুতে আমরা কোন দলের কত সাংগঠনিক শক্তি আছে সেইটার উপরে কনটেক্সট করে কিন্তু বলবার চেষ্টা করতাম যে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড বা প্রাথমিক কাউন্টিং এর যে প্রবণতা আসতো সেখানে কার কোথায় সাংগঠনিক জোর ইত্যাদি বলতাম। এখনো সেটা বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু একই সাথে যে কোন বুথগুলো কাউন্টিং হচ্ছে সেখানে সত্যিই অতীতে, মানে সাম্প্রতিক অতীতে তো মেরুকরণ দেখেছি, ফলে সেই কনটেক্সটে মুসলিম এলাকাগুলোতে কাউন্টিং হচ্ছে না হিন্দু এলাকায় কাউন্টিং হচ্ছে, সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেই কারণে কোনো কমেন্ট আমি এই মুহূর্তে কোনো করতে রাজি নই। কিন্তু একই সাথে তোমায় বলবো যে আমার যেটা কয়েকটা নির্বাচনের কনটেক্সট 21 বাদ দিলে যদি দেখি, তাহলে দেখবো যেখানে সংখ্যালঘু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং উত্তর নদিয়ায়, সেখানে কিন্তু বাম কংগ্রেসের প্রতি সংখ্যালঘু মুসলিমদের সমর্থন একটা পরিষ্কার দেখতে পাই। এবং আমি তোমায় বলছি যে এই নির্বাচনে যদি সত্যিই বাম কংগ্রেস একটা মানে রেসপেক্টেবল ভোট পার্সেন্টেজ পায়, অর্থাৎ তার পুরনো ভোট 18% এই উপনির্বাচনে ধরে রাখতে পারে বা তার থেকে বাড়ায়, তাহলে রাজ্য রাজনীতিতে দুশ্চিন্তার কারণটা আমার মনে হয় বেশি তৃণমূল কংগ্রেসের হবে। বিজেপির অবশ্যই হবে, কিন্তু তার থেকেও বেশি তৃণমূল কংগ্রেসের হবে, কারণ এ রাজ্যে মানে তৃণমূলের সাথে বাম কংগ্রেসের সম্পর্কটা বাস্তানুপাতিক। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মানে বাম কংগ্রেস যদি বৃদ্ধি পায়, তাহলে ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে আঘাত আসবে এবং সংখ্যালঘু ভোট ব্যাংকের একটা বড় অংশ আঘাত আসবে।
যেটা তুমি সাগরদিঘি উপনির্বাচনের সময়ও লক্ষ্য করেছো। সাগরদিঘি উপনির্বাচনের পরে বাইরন বিশ্বাসকে হয়তো যে কোনো ভাবে চাপ তৈরি করে তৃণমূল নিয়ে চলে গিয়েছিল, কিন্তু বাইরন বিশ্বাসের জয়ের মধ্য দিয়ে পরিষ্কার ধরা পড়েছিল যে বাম কংগ্রেসের জয় তৃণমূলের একদম। পরাজয়ের সাথে সরাসরি সম্পর্ক কিন্তু আছে। বিশ্বনাথ দা, এখানে তো এই প্রশ্নটা উঠবে যে একেবারে বিরোধী ভোট ভাগ হয়ে গেলে তার সমস্ত ফায়দাটাই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাবে। না, এটা তো সামগ্রিক ভাবে হ্যাঁ। অবশ্যই তুমি যদি বলো যে কোনো শাসক দল চাইবে তার বিপক্ষে যে ভোটগুলো আছে সেগুলো বিভিন্ন শিবিরে ভাগ করে রাখতে, যেটা জাতীয় স্তরে নরেন্দ্র মোদী একদম। অমিত শাহ করে। কি কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করেন, কারণ বেশ, তিনি বিশ্বনাথ দা, আমি আপনাকে একটু বিরত করি। আমি এই জায়গায় শত্রুপাতির কাছে যাই। শত্রুপাতি, একেবারে পশ্চিমবঙ্গের রাজনীতি যেখানে একেবারে হিন্দু ভোটকে একজোট করতে হবে, যেটা একেবারে বিজেপির মূল মন্ত্র হয়ে উঠেছে, এই বিধানসভা উপনির্বাচনের পরপরই বিরোধী দলনেতা তিনি বললেন ফল বেরোলেই বোঝা যাবে হিন্দু ভোট কিন্তু একজোট হচ্ছে। একেবারে প্রাথমিক পর্যায়ে, কিন্তু ছবি তো অন্য কথা বলছে। দেখো, একদম প্রাথমিক পর্যায়ে এটা আমরা মানে এটাই এখন যে হাজলিপুরে পোস্টাল ব্যালটটা হয়েছে, আর First একটা round দুটো হয়েছে। হয়েছে। হ্যাঁ, ওই তো ফার্স্ট রাউন্ড মানে পোস্টাল ব্যালটের রাউন্ডটা। আমি একটু প্রথম থেকে বলি। পোস্টাল ব্যালটের পরে প্রথম রাউন্ড হয়েছে এবং তার প্রথম রাউন্ড শেষে এটাই হচ্ছে ফল। ওকে, তাহলেও আমি বলবো এর ভেরি আর্লি ট্রেন্ড, এক্ষুনি এই মুহূর্তে এই আলোচনাটা করা উচিত হবে না। কিন্তু আমি একটু সামগ্রিকভাবে, যেহেতু বিশ্বনাথ দাও বলছিলেন 109টা বুথ উনি আইডেন্টিফাই করছেন বা উনি মনে করছেন যে আমরা আইডেন্টিফাই করেছি ওইখানেই নাকি আমরা লড়ছি, এটা কিন্তু ঠিক কথা নয়। হ্যাঁ, হতে পারে যে 109টা বুথ প্রধানত তো হিন্দু বাসিন্দা বেশি, হয়তো সেখানে আমাদের ফোকাস বেশি, কিন্তু আমাদের ইলেকশন স্ট্র্যাটেজি কিন্তু আমরা প্রত্যেকটা বুথে আমরা রিচ আউট করি এবং আমরা সামগ্রিকভাবে চেষ্টা করি মানুষকে একটা সলিড অপশন দেবার, এরপরে মানুষের রায়। কিন্তু আরেকটা কথা আমার এখানে না বললেই নয়, যেখানে এত লেভেলে মানে সমস্ত লেভেলেই তৃণমূল এবং যে ক্যান্ডিডেট তার বাবা ছিলেন তার আগের ক্যান্ডিডেট, তো সেখানেও যদি যারা ভোট দিতে যাচ্ছে তারা প্র্যাকটিক্যালি পিছড়তে যাচ্ছে এবং রাস্তাঘাটের এই অবস্থা এবং এই উন্নয়নের ওপর ভরসা তৃণমূল সাধারণ মানুষ কিন্তু সেই উন্নয়নের উপরে প্রাথমিক ফলাফল যা বলতে তার উপরেই কিন্তু কোথাও ভরসা রেখেছেন। একেবারে প্রবল যে মেরুকরণের রাজনীতি, সত্যি এখানে কি মাথা তুলে দাঁড়াতে পারবে, নাকি মানুষ নিজেদের দাবিতেই সরব হবেন? কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন, ভোট গণনা চলছে, পোস্টাল ব্যালট গণনা শেষ। প্রথম রাউন্ড গণনার শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ এবং তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। প্রথম স্থানে রয়েছেন আলিফা আহমেদ, যার প্রাপ্ত ভোট দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখের থেকে 2715 ভোটে এগিয়ে রয়েছেন আলিফা আহমেদ। আমি এই জায়গায় সৈকতের কাছে যাব। সৈকত, একেবারে শুরুতে আমরা দেখেছিলাম এই কেন্দ্রে প্রার্থী দেওয়া নিয়ে একেবারে বামেরা তারা কিন্তু খানিকটা অনড় ছিল এবং বিশেষত আরএসপি তারা প্রার্থী দিতে চেয়েছিল। এরপরে এই যে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ কোথাও কংগ্রেসকে এগিয়ে দেওয়া, এখন সেটারই সুবিধা মনে হচ্ছে কি প্রাথমিকভাবে ভোটের যা ফলাফল আসছে? যা কিছু ভালো বাংলার জন্য সেই সমস্তটা করবার ক্ষেত্রে আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে বাংলার রাজনীতিতে আপনারা যারা অ্যাঙ্কারিং করেন আপনাদেরও যাতে এই সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বুথ এই ভাষা প্রয়োগ করতে না হয়, তার জন্য আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে সমস্ত সাম্প্রদায়িক মেরুকরণের বিরোধী মানুষকে এক জায়গায় আনতে চাই। তার জন্য কংগ্রেসকে সমর্থন আগামী দিনে আমরা এই যে কাজ এই কাজকে এগিয়ে নিয়ে যাব। এক দুই দুটো জিনিস পরিষ্কার কালীগঞ্জের ফলাফলে, তৃণমূলের বিরোধী অবস্থানে বিজেপিকে মানুষ ভরসা করছে না। তৃণমূলের পক্ষে থাকা সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে তৃণমূল মনে করতো ভোট ব্যাংক, তারা তৃণমূলকে ট্রাস্ট করছে না। আগামী দিনে 26-এর নির্বাচনে এই সমস্ত উপাদানকে একজোট করে তৃণমূল বিজেপি বিরোধী লড়াইকে জোরদার করতে হবে। আমি আগের আলোচনায় শুধু দুটো পার্ট একটু বলে দিই। এক, এতক্ষণ ধরে আলোচনা হচ্ছিল গোটা দেশের সরকারের বিদেশ নীতির ডাহা ফেল, ইসরায়েলের প্রশ্নে ভারতবর্ষের কি ভূমিকা, প্যালেস্তাইন ইয়াসের আরাফাতের সঙ্গে ভারতের সম্পর্ক এবং পরবর্তীকালে নমস্তে ট্রাম্প অনুষ্ঠান করা, আমেরিকায় গিয়ে মোদির এই স্লোগান আগলি বার ট্রাম্প সরকার, গোটা আমেরিকা ট্রাম্প বিরোধী আন্দোলনের রাস্তায়, ইরানের অভ্যন্তরে আওয়াজ উঠেছে আয়াতুল্লাহ আলী খামেনের পদত্যাগ, যুদ্ধের পক্ষে দাঁড়ানো বিজেপি আজকে মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না,
ট্রাম্পের সমর্থনকারী মোদি বিজেপি, যারা ট্রাম্পের জেতার পর লাড্ডু বিলি করেছিল নাগপুরে, তারা আজকে ট্রাম্পকে ঝেড়ে ফেলতে চাইছে। এই যে দ্বিচারিতার রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষরের দ্বিচারিতা, বিজেপি ট্রাম্পের পুজো করার দ্বিচারিতা, আর আমেরিকার যুদ্ধবাজ ট্রাম্পের যে ভূমিকা, সমস্তটার বিরুদ্ধে মানুষ তৈরি। একেবারে ধর্ম নিরপেক্ষতার কথা যখন হচ্ছে চন্দনদা, তাহলে এখানে এই প্রশ্নটাই উঠবে যে কোথাও মানুষজন এই সংখ্যালঘু ভার্সেস হিন্দু ভোট একজোট হওয়া, কোথাও সেখান থেকে বেরোতে চান, এবং সেই কারণে সংখ্যালঘু মানুষজন কোথাও একেবারে প্রাথমিকভাবে প্রথম পর্বের সবেমাত্র ফার্স্ট রাউন্ড গণনা শেষ হয়েছে, দ্বিতীয় স্থানে যেভাবে কংগ্রেসের প্রার্থী বাম সমর্থিত তিনি উঠে এসেছেন, তাতে কি মনে হয় যে এটা কি বলা যায় যে সংখ্যালঘু মানুষজন তারা এখন ভরসা করতে চাইছেন কোথাও কংগ্রেসকে বা বাম সমর্থিত কংগ্রেসকে? দেখো, ব্রড বেস সাইকোলজি তুমি দেখো, বিশ্বনাথ দা একেবারে ঠিক কথা বলেছেন। সারা ভারতবর্ষের রাজনীতি তুমি দেখবে যেসব কনস্টিটিউয়েন্সিতে সংখ্যালঘু একটা ফ্যাক্টর, কিন্তু সংখ্যালঘু সেক্ষেত্রে কিন্তু প্রোটেকশনের জন্য বিশেষত পশ্চিমবাংলায় তারা বেছে নেয় ওই অপোজিশন, বা তারা বেছে নেয় তৃণমূল কংগ্রেস, যেখানে এই মেরুকরণের একটা রূপ আমরা দেখতে পারি। ঠিক উল্টো দিকে যখন দেখা যাচ্ছে যেখানে সংখ্যাগুরু যেসব কনস্টিটিউয়েন্সি, সেখানে কিন্তু তারা স্বচ্ছভাবে ভাবতে পারে, তাদের প্রোটেকশনের বাইরে গিয়ে ভাবতে পারে, মেরুকরণের বাইরে গিয়ে ভাবতে পারে, উন্নয়ন, জীবনযাত্রা, এমপ্লয়মেন্ট থেকে আরম্ভ করে স্বাভাবিক জীবনের যা যা উপাদান গণতান্ত্রিক ব্যবস্থাতে দরকার তারা সেটা পেতে পারে। তাই হচ্ছে, এক্স্যাক্টলি তাই হচ্ছে। মালদা বলো, মুর্শিদাবাদ বলো, বা বিভিন্ন জায়গাতে সেখানে কিন্তু একটা জিনিস হচ্ছে, ওই মেরুকরণের বাইরে মানুষ বেরিয়ে আসতে চাইছে যে এক্স্যাক্টলি তাদের চাওয়া পাওয়া কি। এটা তো সুব্যবস্থা নয়, এটা সুশাসন নয়। অবশ্যই 23 রাউন্ড ভোট গণনার শেষে বোঝা যাবে।